নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার স্যার, যিনি ডক্টর তপন কাঞ্জিলাল স্যারের স্নেহধন্য স্টুডেন্ট। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলা কৌশল, পর্ব 6, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি, পার্ট 6। স্যারকে অনুরোধ করবো স্যার আজকের আলোচনা শুরু করুন। আজকের ক্লাসে ভারত বাংলাদেশের সমস্ত ডাক্তারবাবু, আমার জুনিয়র এবং সিনিয়র সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আমি একথাই বলবো যে আমি যে অবজারভেশনগুলো বলে যাচ্ছি এই রোগী লিপি তৈরিতে, তা তারা যদি নিজেরা প্র্যাকটিসে লাগিয়ে পরবর্তী সময়ে আমাদেরকে ফিডব্যাক দেন যে তারা কেমনভাবে উপকৃত হচ্ছেন বা হচ্ছেন না, কতটা বুঝতে পারছেন না, তাহলে আমি খুব খুশি হব। তো আজকের আলোচনা শুরু করছি। আমরা এর আগেও রোগীকে সরাসরি প্রশ্ন না করে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে, অর্থাৎ দেখে শুনে স্পর্শ করে, এই ইন্দ্রিয়গুলোর সাহায্যে আমরা কি কি লক্ষণগুলো শনাক্ত করতে পারি সে বিষয়ে কথা বলেছি। আজকেও আমরা সেই বিষয়েই কন্টিনিউ করছি। তবে আজকের আলোচনাটা হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে গলার স্বরের বৈচিত্র্যময় প্রকাশ। তা থেকে কিভাবে আমরা রোগীকে চিনতে পারব সেই বিষয়ে the voice and intonations of the patient, from which how we can detect his or her mental emotions, এই বিষয়ে আমরা যদি একটুখানি কান পাতি, তাহলে প্রতিদিনই আমরা দেখি বা বুঝি বা শুনি চারিদিকে কি, যে এই পৃথিবী কোলাহলে মত্ত, চারিদিকে শব্দ আর শব্দ, শব্দের কম্পাঙ্ক আছে, অনুরণন আছে, তীক্ষ্ণতা আছে, তীব্রতা আছে। বিশেষ বিশেষ স্বরের উপরে প্রাধান্য, বা যেটাকে আমরা ইংরেজিতে অ্যাকসেন্ট বলি, ইত্যাদি এরকম গুণবাচক অনেক বৈশিষ্ট্য আছে স্বরের। সে কারণেই কোনো চেনা মানুষের কথা আমরা দূর থেকে শুনেই তাকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি যে উনি আসছেন বা উনি। শব্দের অনেক কোয়ালিটি আছে, যেমন ধরুন মধুরতা, কর্কশতা, তীব্রতা ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য কেউ হয়তো নিন্দিত হন, আবার কেউ বা খুব আদরণীয় হন। রাস্তাঘাটে বেরোলেই হকারদের চেঁচামেচি, এই যে ভিখারির আওয়াজ, শ্রমিকের চিৎকার, রাজনৈতিক নেতাদের চিৎকার কান ঝালাপালা করে দেয়। আবার ধরুন আপনি কোনো সঙ্গীত বা বাজনার শব্দ শোনেন, তাহলে তা আমাদেরকে মুগ্ধ করে দেয়। আবার একই গায়কের একই গান দেখা যাবে প্রত্যেকবার একই রকম হয় না, কেননা
আবেগের হেরফের ঘটে, তারতম্য ঘটে যাবে। অর্থাৎ কি বোঝা গেল? কণ্ঠস্বরের মধ্য দিয়ে আবেগ প্রকাশিত হয়। রাগ, শোক, দুঃখ, আনন্দ, উত্তেজনা, ভয়, বিস্ময়, অবজ্ঞায়, তামাশায়, সহানুভূতি ইত্যাদি যে মনের বিভিন্ন বৃত্তিগুলো আছে, তা কিন্তু আমরা নির্ভুলভাবে কণ্ঠস্বরের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে ধরতে পারি, যা হোমিওপ্যাথিতে ওই যে সার্বিকতা নির্বাচনে খুবই কাজে দেবে এবং সেটা নির্ভুলভাবে কাজে দিতে পারে। এই প্রসঙ্গে আমার ছাত্র জীবনের একটা ঘটনা মনে পড়ছে, বলার লোভ সামলাতে পারলাম না, তাই বলছি। হোমিওপ্যাথিতে তখন আমি কিন্তু কোন বর্ষ হবে, তৃতীয় কি চতুর্থ বর্ষ হতে পারে, ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন সিনিয়র চিকিৎসক ক্লাস নিচ্ছিলেন। ক্লাসে প্রায় 40-50 জন ছাত্র ছিল। তিনিও একটু বেশি বয়স্ক চিকিৎসক, মাঝে মাঝে বেশ রসিকতা করতেন, সেই সঙ্গে তার একটা পিকুলিয়ার অঙ্গভঙ্গিও ছিল এবং স্বরের বৈচিত্র্যে একটা তামাশা করতেন বিভিন্ন রকম ভাবে। তা এরকম একদিন করতে যে হঠাৎ তিনি থমকে গেলেন। এক বখাটে ছাত্র কি করেছে না, পিছন থেকে খুবই অবজ্ঞাসূচক একটা বিকৃত স্বর প্রকাশ করলো। সে কি রকম, ওই যে লাইলা হু লাইলা ऐसा तू লাইলা একটা গান আছে না, নায়িকাকে যৌন উদ্দীপকময় একটা নাচের সময় আমজাদ খান যেমন বলেছিলেন ক্লুক ক্লুক, এরকম একটা শব্দ করে নায়িকাকে উস্কানোর চেষ্টা করছিলেন। এও ঠিক সেরকমই ছিল, কিন্তু উচ্চারণ ছিল খুবই অদ্ভুত, খুবই বিকৃত, যে মানে খুবই অবজ্ঞাসূচক। ছেলেটির এরকম করা অভ্যাসও ছিল, আমরা তো ওকে চিনতাম আর কি, আমাদের কথায় কথায় এরকম ভাবে মানে তামাশা ঠাট্টা করতো। যাই হোক, কিন্তু স্যার থমকে যে বললেন, আমি ফরেন্সিকের লোক, ঠিক ধরে ফেলবো কে এরকম করেছে। তারপরই একজন কালো চৌখস ছেলেকে তর্জনীর ইশারায় বললেন, ইউ ইয়েস ইউ স্ট্যান্ড আপ, ইউ আর দি কালপ্রিট। মানুষকে সম্মান দিতে শেখনি, মেডিকেল সায়েন্সে পড়তে এসেছো, ডাক্তার হবে। ছেলেটি মাথা নিচু করে অন্যায় স্বীকার করে নিল। কথা হচ্ছে, ছেলেটি 1 সেকেন্ডের মধ্যে শব্দ করে স্বাভাবিকভাবে বসেছিল, যেন কিছুই জানে না, কিন্তু স্যার কিভাবে তা শনাক্ত করতে পারলেন? এটাই হচ্ছে কণ্ঠস্বরের বৈচিত্র্য ধরার, তার যে প্রশিক্ষিত কান, তার এক বিরাট পরিচয়। সুতরাং আমাদেরও চিকিৎসকদেরও ওই রকমই প্রশিক্ষিত কান থাকা উচিত। যখন রোগীরা বিভিন্ন রকমের কথা বলবে, সেই কথাই সব নয়, কথার ভিতরে তার টোনের মধ্য দিয়ে তার আবেগ কেমন খাতে প্রবাহিত হচ্ছে সেটা বুঝতে হবে। স্বর তৈরিতে শরীরের মোটামুটি 3টে অঙ্গ বিশেষভাবে দরকার। আমি এটা বলে নিচ্ছি এই জন্যই
যে স্বর তৈরির তো সাধারণ একটা জ্ঞান থাকলে ভালো, কারণ আমরা তো সবাই চিকিৎসক। স্বর তৈরিতে শরীরের 3টি অঙ্গ বিশেষভাবে দরকার, যেমন ফুসফুস, ভোকাল কর্ড এবং আর্টিকুলেটরস। আর্টিকুলেটরস মানে হচ্ছে জিহ্বা, মানে আনুষঙ্গিক যন্ত্রপাতি, যেমন জিহ্বা, ঠোঁট, দাঁত এবং শক্ত তালু সহ মুখের যে কোনো কণ্ঠ অঙ্গকে আমরা এই আর্টিকুলেটরের মধ্যে ফেলি। তাহলে এই 3টে জিনিস দরকার। এছাড়া দরকার ট্রাকিয়া, ল্যারিংস এবং ফ্যারিংস। এরা হলো এর প্রধান কারিগরি যন্ত্র, বেসিক যন্ত্র। বাতাস হলো ভগবানের তৈরি এমন একটা অদ্ভুত মাধ্যম, যার সাহায্যে এই স্বর সৃষ্টি হয় এবং আমরা এর মাধ্যমেই শুনতে পাই। তা কিভাবে ব্যাপারটা ঘটছে? না, বাতাসের একটা অবিচ্ছিন্ন প্রবাহ বা চাপ যখন ফুসফুস থেকে ট্র্যাকিয়াতে চলে যায়, ট্র্যাকিয়া থেকে চলে যায় ল্যারিংস, ল্যারিংস হয়ে ফ্যারিংসে ধাক্কা খায়। এবার ল্যারিংসের মধ্যে থাকে ভোকাল কর্ডের ভাঁজ, এটা কম্পন তৈরি করে, যা শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। এবার এই যে শক্ত তালু, জিহ্বা, দাঁত, গালের ভিতরটা, ঠোঁট, এইসবে একটা শব্দের অনুরণন হতে থাকে, যা ওইসব অঙ্গ এবং নরম তালুর মাধ্যমে শ্রুতিগত মানে শোনার মতন শব্দে পরিণত করে। মুখ এবং নাকের যে ছিদ্রপথ, তা বাইরের পরিবেশে শব্দ হিসেবে তা প্রকাশ করে যায়, যেটাই আমাদের কথ্য ভাষা বলে ধরে নিই। সংক্ষেপে এইটুকু বললাম, আর বেশি বাড়িয়ে লাভ নেই এই বিষয়ে। এখন মূল কথা হলো, এক একটা মানুষের শরীরের এই যে যন্ত্রগুলো, এর কিন্তু আলাদা বিশেষত্ব এবং কর্মক্ষমতা আলাদা আলাদা। গঠনের মধ্যেও একটা নিজস্ব স্বাতন্ত্রতা থাকে। তাই স্বর তৈরি, তার এই যে স্বর তৈরি, তার যে তীক্ষ্ণতা এবং গঠনের মধ্যেও সেটা কিন্তু প্রতিফলিত হয়। তাই বিশেষ কোনো মানুষের কণ্ঠস্বর একান্ত কিন্তু তার মতোই হবে, তার দ্বারা তাকে চিহ্নিত করা যায়। বিভিন্ন আবেগ, যেমন রাগ, বিস্ময়, আনন্দ, দুঃখ, হতাশা, এই যে স্বাভাবিক পরিবর্তনগুলো, এগুলো কিন্তু ঘটায়, এই স্বরের, কণ্ঠস্বরের পরিবর্তন ঘটায়। সেই কারণে আমরা এই কণ্ঠস্বরের মাধ্যমে এই আবেগগুলোকে চিহ্নিত করতে পারি। কণ্ঠস্বরের ওই পরিবর্তনকে শুনে আমরা সেই কারণে তার আবেগকেও কিন্তু ধরতে পারি, আর এভাবে তার অজান্তে তাকে চিনতেও পারি। এটাই হোমিওপ্যাথিতে কাজে লাগানোর হচ্ছে মূল উদ্দেশ্য। এখন আমি এই উচ্চারিত শব্দের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্যকে তুলে ধরতে চাই, যেগুলো জানলে এই শব্দের বিষয়গুলোকে আমরা বুঝতে পারবো। যেমন 1 নম্বর যদি বলি, তাহলে জোরালোতা। জোরালোতা কি? যেটাকে ইংলিশে বলা যাবে ভলিউম, যেটাকে বলা যাবে কণ্ঠের যে প্রকাশিত যে শব্দ বা ধ্বনি, তার একটা আয়তনগত ধ্বনির মাত্রা বা
প্রাবল্য কত জোরে হচ্ছে, যেটাকে আমরা বলি ভলিউম। তীক্ষ্ণতা, যেটাকে আমরা বলবো পিস, কতটা তীব্রতায় কম্পাঙ্ক হচ্ছে তাকে আমরা বলছি তীক্ষ্ণতা। যেমন হারমোনিয়ামের আপনি যদি দেখেন যে 7টা শুদ্ধ স্বর আর বিকৃত স্বর মিলে 13টা আছে। তো যাই হোক, স্কেলের নিচের দিকে সা যত জোরে বাজবে, যত তীক্ষ্ণতায় বাজবে, ওপরের দিকে প্রায় তার ডাবল তীক্ষ্ণতায় বাজবে। নিচের সা থেকে উপরের সা ডাবল তীক্ষ্ণতায় বাজবে, অর্থাৎ সুরটা অত্যন্ত তীক্ষ্ণ। এবং তার উপরে যত যেতে থাকবেন তা আস্তে আস্তে আরো তীক্ষ্ণতায় চলে যায়। এইভাবে কিন্তু একটা জিনিস আছে যে একেবারে উপরে চলে গেলে আর শব্দ শোনা যাবে না, আবার একেবারে নিচে চলে গেলেও কিন্তু আর শব্দ শোনা যাবে। মানুষের এই কণ্ঠস্বর সাধারণত 20,000 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে শোনা যায়, তার উপরেও শোনা যায় না, আবার তার নিচেও শোনা যায় না। যাই হোক, এবারে আমরা আসি টোন বা এর গঠন, স্বর প্রকাশের ধরনকে বা গঠনকে টোন বা গঠনমূলক বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়, অর্থাৎ কিভাবে সেটা প্রকাশিত হচ্ছে। এ সম্পর্কে পরে আমি আরো এক্সাম্পল দিচ্ছি, তা থেকে বোঝা যাবে। আপাতত জিনিসটা কি সেইটাই বলে যাচ্ছি আর কি। স্বরের বিশেষত্ব বা কোয়ালিটি, এটা কি? বিশেষ বিশেষ অদ্ভুত প্রকাশ হতে পারে। যেমন আগে একটা অবজ্ঞাকারী ছেলের গল্প বললাম, এছাড়াও ধরুন নাকি সুরে কান্না, ছলনাকারী কান্না, উপহাসকারী শব্দ প্রয়োগ, ভীতু গলায় কথা, ফিসফিস করে কথা, পরচর্চা সম্পর্কে কথা ইত্যাদি অনেক রকম বিশেষ কোয়ালিটির শব্দ হতে পারে। এগুলো হচ্ছে স্বরের বিশেষ বৈশিষ্ট্য। এবার হচ্ছে কথার গতি বা স্পিড, তীব্র গতিতে অথবা খুবই আস্তে আস্তে কথা বলার অভ্যাস। তা আরো আছে, যেমন কণ্ঠস্বরের বিশেষ কোনো অংশ বা ধ্বনির উচ্চারণে প্রাধান্য দেওয়া, যেটাকে বলে অ্যাকসেন্ট। যেমন আমাদের পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় আপনি যান, বিভিন্ন রকম উচ্চারণের তারতম্য লক্ষ্য করা যায়। আমি গঙ্গার এপারে আছি, আমি যদি গঙ্গার ওপারেই যাই, দেখা যাবে কথাবার্তার মধ্যে ফারাক লক্ষ্য করা যায়, কারণ ওই অ্যাকসেন্টের ব্যাপার। যেমন মুর্শিদাবাদের বিশেষ সম্প্রদায়ের মানুষ কথার শেষ শব্দটিকে অনেকটা টেনে জোরালো ভাবে উচ্চারণ করে থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমাদের বাড়িতে ওই মুর্শিদাবাদের কিছু ওই ধান কাটা কর্মীজন রাখা হয় না, তারা এসেছিল, তো তাদের কথাবার্তার মধ্যে সব লক্ষ্য করতাম। যেমন একটা উদাহরণ দিচ্ছি, খেয়েছে কিনা, এই কথাটা ওরা বলছে খাইছিস কি রে, ওইটা রেটাকে অনেক টানছে, খাইছিস কি রে, ওই রে বলে অনেকটা টানছে। ওরা ওই রেটার উপর খুব বেশি অ্যাকসেন্ট দিচ্ছে। আবার কোনো ব্যক্তি বিশেষের কথা ধরে নেব, কোনো বিশেষত্ব প্রাধান্য পেতে পারে, সেটা কিন্তু তার ইন্ডিভিজুয়াল বিষয়, এবং সেটাই হচ্ছে হোমিওপ্যাথিতে কাজে লাগবে। যেমন বিরতি, পজ,
কথা বলার মাঝখানে থেমে যাওয়া, যা তার স্বাভাবিক হতে পারে, আবার ইচ্ছাকৃতিও হতে পারে। যদি তার স্বাভাবিক এরকম হয়, তাহলে সেটাই হচ্ছে আমাদের লক্ষণ। কণ্ঠস্বর সেই কারণে একটা মানুষের একটা পরিস্থিতি, যা তার বয়সের, লিঙ্গগত বৈশিষ্ট্যের, কোনো ভৌগোলিক বা আঞ্চলিক বা আবেগগত বৈশিষ্ট্যের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। তা বয়স এবং লিঙ্গ ভেদ এই কণ্ঠস্বর দ্বারা কিন্তু বোঝা যায়। কারণ একটা মানুষ কথা বললেই কিন্তু সে পুরুষ না মেয়ে, আমি যদি তা নাও দেখি, তাকে অন্ধকারে আছে, তাহলেও কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারি। এ প্রসঙ্গে আমার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস, দুর্গেশ নন্দিনী উপন্যাসের কথা মনে পড়ছে। সেখানে একটা এরকম ছিল না, একটা শুরুতেই আর কি উপন্যাসে, যে ওটা তো খুব দাঁত ভাঙা বাংলা দিয়েছে অনেক, ওনার তো অল্প বয়সে লেখা এই উপন্যাসটা। তো সেই সময় উপন্যাসের এত প্রচলনও ছিল না, এবং সংস্কৃত ঘেঁষা বাংলা সব। যাই হোক, আমি এটাকে আমার মতন করে বলছি, যে সন্ধ্যার কাছাকাছি সময়ে দেখা গেছে সেখানে একটা ছবি, এক রাজপুত বীর জগৎ সিংহ প্রায় 100 অশ্বারোহী সঙ্গী নিয়ে বিষ্ণুপুরে কোনো রাজনৈতিক দৌত্যের কাজে এসেছিলেন, এসে ঝড়ের মুখে পড়েছিলেন। তাতে সঙ্গীরা হারিয়ে যায় এবং সে একা দ্রুত বেগে ঘোড়া ছোটাচ্ছিলেন, কেননা সামনে একটা বিরাট মাঠ ছিল, সেটা পার হতে হবে। কিন্তু আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, কিন্তু হঠাৎই ঝড় উঠে এলো, চারিদিকে অন্ধকার নেমে এলো, ধুলোবালি উঠতে থাকলো। বিদ্যুতের আলোতে তবু তিনি মরিয়া হয়ে চেষ্টা করছিলেন যে ওই মাঠ পার হয়ে যাওয়ার, কিন্তু শেষ রক্ষা হলো না। অন্ধকারে ঘোড়ার পায়ে শক্ত কিছু বেঁধে ঘোড়াটা একটু কাত হয়ে পড়ে গেল। ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে ওই যুবক পুরুষ বিদ্যুতের আলোতে বুঝতে পারলেন সামনে সাদা কোনো একটা মন্দির আছে। অগত্যা ওই মন্দিরে আশ্রয় নেবার চেষ্টা করছিলেন। কিন্তু মন্দিরের দ্বারে এসে হাতড়ে দেখলেন যে মন্দিরটা ভেতর থেকে বন্ধ, বাইরে থেকে মানে সিটকানিটা খোলা, কিন্তু ভেতর থেকে বন্ধ। তিনি মন্দিরের দরজায় বারবার হাতে চাপড় দিয়ে ডেকে ডেকে বলছিলেন, কি বলছেন, দরজা খুলতে বলছিলেন, যে যদি কেউ ভেতরে থাকো দরজা খুলে দাও, আমি বিপদে পড়েছি ঝড়ে। কিন্তু কেউই দরজা খুলতে এলো না। এবার মনে মনে পায়ের আঘাতে দরজা ভাঙবেন ভেবেও তিনি ভাবলেন যে ওই মন্দিরের অমর্যাদা হবে, তাই সেটা করলেন না। হাতের মুষ্টির আঘাতেই তিনি ওই দরজা ভেঙে ফেললেন, আর সাথে সাথে তীব্র বাতাসের বেগে ওই মন্দিরের ভেতরে যে ছোট্ট প্রদীপ জ্বলছিল সেটাও নিভে গেল। তো এরকম একটা পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে এক অস্ফুট চিৎকার শব্দ তিনি শুনতে পেলেন, কিন্তু মন্দিরের মধ্যে মানুষ না দেবতা কে আছে তা তিনি আর জানতে পারলেন না। তিনি ডেকে বললেন,
মন্দির মধ্যে কে আছো? কিন্তু কেউ শব্দ করলো না। পথিক তখন বিনা বাক্যে বৃষ্টি আর ঝড়ের ওই প্রবেশ ঠেকাবার জন্য ওই ভাঙা দ্বারে নিজের শরীর ঠেস দিয়ে আটকালেন। আরো একবার বললেন, আমি এটা উপন্যাস থেকে মনে মনে মুখস্থ করে রেখেছি। কি বলেছিল? যে কেহ মন্দির মধ্যে থাকো, শ্রবণ করো, এই আমি সশস্ত্র দ্বার দেশে বসিলাম, আমার বিশ্রামের বিঘ্ন করিও না। বিঘ্ন করিলে যদি পুরুষ হও তবে ফল ভোগ করিবে, আর যদি স্ত্রীলোক হও তবে নিশ্চিন্ত হইয়া নিদ্রা যাও। রাজপুত হস্তে অসি চর্ম থাকিতে তোমাদিগের সঙ্গে কুশাঙ্কর বিধিবে না। আপনি কে? বামাশ্বরে মন্দির মধ্য থেকে এই প্রশ্ন হলো। শুনে সবিস্ময়ে পথিক উত্তর করল, কি না, স্বরে বুঝিতেছি। এ প্রশ্ন কোন সুন্দরী করিলেন? আমার পরিচয়ে আপনার কি হইবে? তো যাই হোক, ঘটনাটা এই পর্যন্তই আমি রাখছি, কারণ এ তো আর এগোনো যাবে না। আমি এই শেষ বাক্যটি উপরই গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ স্বরের সাহায্যেই তিনি বুঝতে পারলেন যে তিনি কোনো সুন্দরী, অর্থাৎ স্ত্রীলোক এবং সুন্দরী। স্ত্রীলোক তো বুঝলো, এবং সঙ্গে সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে তিনি সুন্দরী। কেন? একটা অল্প বয়স্ক সুন্দরী মেয়ের যে কথা, স্বরের টোন, সেটা সেই রকমই হবে। সেটা শুনে বোঝা যাবে যে সত্যি সুন্দরী কিনা, অর্থাৎ তার বয়স বেশি হবে না। এই যে ঘটনাটা, যে অন্ধকারে কেউ কাউকে চেনে না, অথচ গলার শব্দ থেকেই তার লিঙ্গ কি, অর্থাৎ পুরুষ না মেয়ে, বাচ্চা না বয়স্ক, অর্থাৎ বয়স কেমন হতে পারে, সুন্দরী না অসুন্দরী হতে পারে, এইসব ধারণাগুলো। তারপরে সে ভয় পেয়েছে কি ভয় পায়নি, এগুলো উপন্যাসের পরবর্তীতে আছে, আমি আর অত বলছি, এগোচ্ছি না। ভয় পেয়েছে কি ভয় পায়নি, সাহস কতটা, এগুলো সবই বোঝা যাবে। যখন রাজপুত দেখে বলছে যে রাজপুত হস্তে অসি থাকিতে, অসি চর্ম থাকিতে তোমাদের সঙ্গে কুশাঙ্কর বিধিবে না, তখন অপোজিট পক্ষ বুঝতে পারছে যে একজন রাজপুত এবং সে খুব সাহসী। তার গলার স্বরই কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে। সুতরাং গলার স্বর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি আমি কিভাবে কথার ধরন এবং তীক্ষ্ণতা থেকে আমরা আবেগকে শনাক্ত করতে পারি। কারণ এটাই তো আমাদের হোমিওপ্যাথিতে জানার বা বোঝার আসল জায়গা। কথাবার্তা থেকে মানুষকে চিনতে হলে মূলত কথার ধরনের যে বৈচিত্র্যপূর্ণ ওঠানামা, আপ অ্যান্ড ডাউন বা ভেরিয়েশনস, এইগুলো কিন্তু লক্ষ্য করতে হয়। এবং কোনো বিশেষ অংশের উপর অ্যাকসেন্ট বা চাপ দিয়ে, জোর দিয়ে কথা বলা এবং কথার তীক্ষ্ণতার উপর কান রাখতে হবে। তীক্ষ্ণতা মানে পিস, তীক্ষ্ণতার উপর কান রাখতে হবে। যেমন একটা বাক্য নিয়ে এখানে যদি আলোচনা করি তাহলে বোধহয় ক্লিয়ার হতে পারে। এই কিছুদিন আগে আমাদের বাড়ির সামনের রাস্তায় চেঁচামেচি হচ্ছে, শুনে এগিয়ে গেলাম। দেখি এক মধ্যবয়স্ক মানুষ আর একজন একটু যুবক গোছের মানুষকে খুবই রোকঝোক করে
কথা বলছে। কেননা ওই যুবকটা কি কারণে যেন ওই বয়স্ক লোকটাকে, বয়স্ক মানে খুব বয়স না, মধ্যবয়স্ক বলেছি, তাকে মেরেছে। তো মারার ফলে তা নিয়ে দুজনের মধ্যে খুব বচসা চেঁচামেচি হচ্ছে। কিন্তু ওই মধ্যবয়স্ক লোকটা বারবার একই কথা বলছে। কি কথা সেটা? একই বাক্য বলছে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে একই বাক্য বললেও বাক্যের মধ্যে তার অ্যাকসেন্টের বিভিন্ন জায়গা আছে। যেমন ধরুন, বাক্যটা কি ছিল? যে আমাকে মারলি কেন? তো এইটাই সে বারবার এক একটা অংশে চাপ দিয়ে বলছে, যদিও সে অজান্তেই এটা করছে, কিন্তু এটা আমার পর্যবেক্ষণ আর কি, একান্তই আমার পর্যবেক্ষণ। যেমন ধরুন, আমি বলার চেষ্টা করছি কিভাবে কি হয়েছিল। যেমন বলছে একবার, আমাকে মারলি কেন রে? এই মারলিটাকে জোরে বলছে। হঠাৎ বুঝতে হবে যে মারাটা যেন একটা অপরাধ হয়ে গেছে। আমাকে মারলি কেন রে, এই মারলিটাকে জোরে বলেছে। আবার ওই বাক্যটাই আবার পরবর্তীতে বলছে, আমাকে মারলি কেন রে, আমাকে মারলি কেন রে। এই কেনর উপরে জোর দিয়েছে। অর্থাৎ মারার কারণ কি, এখানে সে জিজ্ঞাসা জানতে যাচ্ছে মারার কারণ। আবার আর একটা সময় সে একই বারবার চেঁচাচ্ছে, অবশ্যই আমার মতন এরকম থেমে থেমে বলছে না। তো আবার বলছে, তো এখন আমাকে মারলি কেন রে। অর্থাৎ এখানে এই আমাকের উপর জোর দিয়েছে। অর্থাৎ এখানে অহংকার বা ইগো প্রকাশ করছেন, যেন সে একটা কোনো সম্মানীয় মানুষ, তার গায়ে হাত, এটা খুবই খারাপ জিনিস। তো আবার বলছি, দেখুন একই বাক্য অন্যভাবে, আমাকে মারলি কেন রে, আমাকে মারলি কেন রে। এই রের উপরে বেশি জোর দিচ্ছে এবং রেটাকে একটু টেনে গলায় হতাশার সুর আনছে। অর্থাৎ একটা দুঃখ মিশ্রিত সম্ভ্রম হানির যন্ত্রণা যা সে প্রকাশ করছে। তাহলে দেখুন ঘটনা কি দাঁড়ালো, না একই বাক্য বিভিন্ন জায়গায় অ্যাকসেন্ট দেওয়ার জন্য বিভিন্ন রকম মানে এসে দাঁড়াচ্ছে। এই এই বিষয়গুলোই আমাদের মানুষের মধ্যে, রোগীর মধ্যে লক্ষ্য করতে হবে, যে সে কোনটার উপরে জোর দিচ্ছে, কোনটায় অ্যাকসেন্ট হয়েছে দিচ্ছে। যেমন কিছুদিন আগে একটা রোগী, রাখো রাখো রাখো, জল খাবো। কিছুদিন আগে একজন রোগী, সে তার কোন একটা জ্ঞাতির ভাইয়ের কাছে খুব অপমানিত হয়েছিল। সেই অপমান এবং খুব দমিত না রাখতে পেরে সে অসুস্থ হয়ে পড়ে, প্রেশার হাই হয়ে পড়ে, কার্ডিয়াক প্রবলেম ডেভেলপ করে ইত্যাদি। তো তাকে যখন এইসব নানা প্রশ্নের ইয়েতে ঘুরতে ঘুরতে যখন তার এই জায়গাটায় আসা গেল, তখন দেখা গেল সে যতটা স্বাভাবিকভাবে কথা বলছিল, হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল, চোখ মুখ লাল হয়ে গেল এবং সে এমন ভাবে কথা বলল এবং এক সময় খারাপ ভাষায় কথা বলল, ওই শুয়োরের বাচ্চাকে যদি আমি না মারতে পারি তাহলে আমি শান্তি পাবো না, এখনো রাগ আমার এই জায়গায় আছে।
তাহলে বুঝুন যে একজন ডাক্তারের কাছে বসে সে সেই যে শুয়োরের বাচ্চা বলে ইয়ে করে গালাগালি দিয়ে সে একদম ক্ষেপে উঠেছে। এই যে বিষয়গুলো, যে সে কোন জায়গায় সে অ্যাকসেন্ট দিচ্ছে, তাহলে এ থেকে আমরা বুঝে নিতে পারবো যে একটা ক্ষোভ, অবদমিত ক্ষোভ সাংঘাতিকভাবে তার মধ্যে কাজ করছে এবং নিশ্চিতভাবেই স্ট্যাফিসিয়াকে সাপোর্ট করছে। এবং অন্যান্য লক্ষণ থেকে আমরা স্ট্যাফিসিয়াগ্রিয়া দিয়েছিলাম, আমরা মানে আমি দিয়েছিলাম, আমরা না। তো তার কার্ডিয়াক প্রবলেম সহ ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে এসেছে। তো যাই হোক, এই হলো ঘটনা যে আমরা কোন জায়গায় রোগী অ্যাকসেন্ট দিচ্ছে, খালি শব্দ প্রয়োগই নয়, তার অ্যাকসেন্ট, পিচ, এগুলোকে আমরা খেয়াল করব। এভাবে কথার ধরন এবং তীক্ষ্ণতা থেকে আমরা কিন্তু এই ব্যক্তি বিশেষের যে আবেগ কি ধরনের সেটাকে নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারি। এবার আমি আপনাদের কাছে কিছু অবজারভেশন তুলে ধরতে চাই যে বিশেষ বিশেষ আবেগগুলোকে আমরা কিভাবে ধরতে পারবো সেই বিষয়ে কিছু বলি। যেমন আত্মবিশ্বাস। যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রিত বাক্যে ধীরে ধীরে সংযতভাবে কথা বলে এবং সেটা লজিক্যালি বলে, যুক্তিগ্রাহ্যভাবে বলে, তবে বুঝতে হবে যে তার আত্মবিশ্বাস যথেষ্ট ভালো আছে, হীনমন্যতার জায়গা নেই। আবার বিশ্বাসযোগ্যতা। যদি কেউ দেখা যায় যে অল্প কথায় সুনির্দিষ্ট লক্ষ্যে কথা বলছেন এবং তার কথা বলার মধ্যে কোন রকম দুর্বলতা প্রকাশ পাচ্ছে না, স্বর কাঁপছে না, স্টেডি থাকছে, তাহলে বুঝতে হবে তার বিশ্বাসযোগ্যতা ভালো। আবার এরকম দেখা যায় যে অবাঞ্ছিত বাক্য বলে যাচ্ছে, খুব বক বক করেই যাচ্ছে, এরকম ব্যক্তিকে কিন্তু চট করে কেউ বিশ্বাস করতে পারবে, কারণ তার মধ্যে অস্থিরতা রয়েছে এবং সে যে কি করবে না করবে তার কোনো স্থিরতা নেই। তো এই হলো ঘটনা। এবার আমি আর একটা আবেগ সম্পর্কে বলবো, যেমন রাগ। এটা বোঝা যাবে যদি কথা খুব জোরে বলে অথবা দ্রুততার সঙ্গে এবং কোনো অশ্লীল শব্দের উপর জোর দিয়ে কথা বলার ধরনের উপর, এটা বোঝা যাবে। এবং সেক্ষেত্রে তার টোন, পিচ অনেক বেশি হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে একটা পুরুষ যদি হয়, তার স্বাভাবিক গলার যে টোন বা পিচ কত থাকে, 130 থেকে 150 হার্টজ থাকে। আবার যদি একটা মহিলা হয়, তার কত থাকবে, তার 200 থেকে প্রায় 250-55 এরকম হার্টজ থাকবে, অর্থাৎ ওদের পিচ বেশি। কিন্তু একটা মানুষ যখন রেগে যাবে তখন তার স্বাভাবিক পিচের চাইতে বেশি পিচ হয়ে যাবে। এই যে স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, এই যে ভ্যারিয়েশন, এটাকে আমাদের কানে শুনে মানে কানকে ট্রেন্ড করে তুলতে হবে। যেমন এই রাগ সম্পর্কে একটা রোগীর কথাই বলি,
এই কদিন আগেই আমি দেখেছি রোগীটাকে। একজন রোগীর তার ব্যথা আমরা দেখতে পাচ্ছি যে ওষুধ খেয়ে ভালো আছে, তার ব্যথা কোমরে ছিল, ওটা ডিজেনারেটিভ ডিস্ক ছিল, বালজ বালজিং হয়েছিল ডিস্কের। তো প্রচুর কোমরের ব্যথা, সেই জন্য এই কোমর থেকে নেমে এটা এখন হাঁটুতে পরবর্তীকালে এসেছিল। তো হাঁটু থেকে নেমে আবার মানে অবজারভেশন চলছেই, আমরা প্লাসিবো দিয়ে যাচ্ছি, নেমে কাপ পেশিতে, কাপ মাসেলে চলে এসেছে, আবার প্লাসিবো, তারপর তা থেকেও নেমে অবশেষে পায়ের পাতাতে নামলো, আবার প্লাসিবো, আবার কিছুদিন পরে দেখা গেল পায়ের তলায় চলে গেছে। পায়ের তলায় যে কিন্তু ঘটনাটা যেটা ছিল, পায়ের তলায় এসে দাঁড়ালো, দাঁড়ানোর পরে আস্তে আস্তে এখন বৃদ্ধি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এই যে বেশি হয়ে যাওয়াটা, এটাই রোগী মেনে নিতে পারছে। রোগী বারংবার অসহনীয় ভাবে একই কথা বলে যাচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করছি যে এটা তো শুনলাম, আর কি কষ্ট আছে, সে জিজ্ঞাসা করায় সেদিকে তার আর মন নেই, শুধু এক কথা বলছে, আমার এই কষ্ট সারিয়ে দে, আমি হাঁটতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না, আমি ব্যালেন্স পাচ্ছি না, আমার পক্ষে জীবনযাপন করা অসহ্য হয়ে গেছে, আমি দোকানে আসতে পারছি না, আপনি এই কষ্ট আগে সারান, তারপর আর কষ্ট দেখা যাবে। তো এই এক কষ্ট বলছে যে আমার এখানে যেন টান ধরে আসছে, গোড়ালি থেকে উপরের দিকে, বলছে যে পায়ের তলা থেকে শুরু করে উপরের দিকে যেন টান ধরে আসছে। ওই যে এই কথাটা, টান ধরে আসছে, টান ধরে আসছে, এক কথা বারবার শুনতে শুনতে খুব বিরক্ত হয়ে গেলাম। কিন্তু ঘটনা হচ্ছে, বিরক্ত রাগ যত কিছু হোক না কেন, এক্ষেত্রে যদি ফিজিশিয়ান কন্ট্রোল না করতে পারে তাহলে খুব মুশকিলের ব্যাপার। কন্ট্রোল তো করতেই হবে। তো কন্ট্রোল করে আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম যে হোমিওপ্যাথিতে এভাবেই ভাই সারে, উপর থেকে নিচের দিকে এই ব্যথাগুলো নামবে। আপনার রোগ তো দেখছেন, তো আপনার রিপোর্টে কোমরের এখানে ডিস্কের ভেতরে এখানে ডিস্ক প্রলাপস হিসেবে লিখেছে, এটা খুব সাধারণ রোগ না, তাও তো ওষুধে কাজ করছে। এভাবে নামতে নামতে আপনি তো নিজেই জানেন, প্রথমে হাঁটুতে নামছিল, তারপরে মাসেলে নামছিল, কাপ মাসেলে, তারপর গোড়ালিতে, তারপর এখন তলায় নিচের দিকে যাচ্ছে। তার মানে এটা ভালোর দিকে যাচ্ছে, এটাই ধরতে হবে। এটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং বললাম যে এখন ধৈর্য ধরলে এটা চলে যায়। এবার ওর বক্তব্য, না এটা কম ছিল, এখন কেন বাড়বে, বেড়ে যাচ্ছে, এত বেড়ে যাচ্ছে এ পর্যন্ত আমি বিছানা সহ্য হয়ে যাব। অ্যাংজাইটি তার বিরাট কাজে দিচ্ছে, অর্থাৎ ওই যে জায়গায় অ্যাকসেন্ট দিচ্ছে, বোঝা যাচ্ছে তার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে। সে এসব কথায় কোনো কান দিচ্ছে না, অধৈর্য ভাবে এক কথা বলতে লাগলো। যত বোঝাতে লাগলাম, গলার স্বরে কর্কশতা ফুটে উঠতে লাগলো, হার্শ কর্কশ ভাবে কথা বলছে যে আপনি রাখুন তো, মানে রাগ, আমার এই কষ্ট আগে সার, এই যে আপনি রাখুন তো, এই যে অ্যাকসেন্ট, মানে কি এটা রাগ, আমার উপর বিরক্ত, রেগে গেছে। তো যাই হোক, আমি দেখলাম একে তো বোঝানো এখন মুশকিল, প্রকৃতির নিয়মে ওষুধ তো দিচ্ছে, কাজ করছে, এবার ধৈর্য ধরে কথা, ধৈর্য ধরতে হবে, এছাড়া তো আমার কিছু করার নেই। হাত তো টাই, টাই বাঁধা, টাই হয়ে আছে, পরিষ্কার যে আমার আর কিছু করার নেই। ওষুধ দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিতেই এবার ওষুধ দেয়া হলো, ওষুধ দিয়ে এই যে পরামর্শটা দিয়েছি, দেওয়ার পরে তো তার এখন চলে যাওয়ার পালা, ফি দেবে। এবার ফিটা কি করলো, আমার টেবিলে প্রায় ছুঁড়ে দিল,
যদিও সে এটা অজান্তে করলো, ইচ্ছাকৃত করলো না হয়তো, কিন্তু তার হাত থেকে অজান্তে তার যে রাগের প্রকাশটা তার হাতের মধ্য দিয়ে, এই ছুঁড়ে দেওয়ার মধ্য দিয়ে, ছুঁড়ে মানে খুব জোরে না হলেও হালকা ভাবি, কিন্তু এই দেওয়ার মধ্যে কোনো মানে সম্ভ্রমতা ছিল বলে মনে হয় না। তাতে বোঝা গেল যে আমার উপর ক্ষিপ্ত, বিরক্ত এবং শ্রদ্ধাহীন। তো এই যে স্বরের কর্কশতা টের পেলাম আর তার অসহিষ্ণুতা, এটা কিন্তু বোঝা যাবে। এটা ফার্স্ট প্রেসক্রিপশনেও যেরকম বোঝা যাবে, পরবর্তী ফলো আপের মধ্য দিয়েও অনেক সময় এটা দেখা যায় যে রোগী প্রথম দিকে আপনার উপর যতটা আস্থা ছিল না, কথার ভয়েসটা লো ভয়েসে ছিল, জড়তা ছিল এবং দুর্বল ভাব ছিল, আপনি ওষুধ দেওয়ার পরে যখন নেক্সট ভিজিটে লক্ষ্য করবেন তার কথার মধ্যে অনেক স্বাভাবিকত্ব ফিরে এসেছে এবং সে এখন বেশ স্মার্টলি কথা বলছে। এই যে বিষয়গুলো থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে ভালো হচ্ছে আর কি। আপনার ওষুধ মানুষটার উপর ইন জেনারেল মানুষকে আরোগ্যের পথে নিয়ে চলেছে। খুব যারা অভিজ্ঞ ক্লিনিশিয়ান তারা প্রথমেই সেই জিনিসগুলো কিন্তু টের পেয়ে যান যে তার রোগী ভালোর দিকে এগোচ্ছে না ভালোর দিকে এগোচ্ছে না। অনেক বেশি প্রশ্ন করার আগেই এই যে ফোরকাস্ট গুলো বুঝে ওঠা, এগুলো কিন্তু অনেক আপনাকে সাহায্য করবে। যারা খুব বিজি প্র্যাকটিশনার তাদের কাছে তো আরো, যারা হসপিটাল প্র্যাকটিশনার, আমি তো এক সময় ছিলাম হসপিটাল প্র্যাকটিসে, তার রোগীরা এসে যে প্রথম দর্শনই তার লুক, আগে কিরকম দেখেছে এখন কেমন দেখছে, কথাবার্তার ধরন, চলচালন, এগুলো থেকেই আমি কিন্তু বুঝে ফেলতাম যে আগের চেয়ে এখন ভালো হয়েছে। এবং রোগীর লাইনে অনেক ভিড় আছে, অল্প দু চারটে কথা জিজ্ঞাসা করতাম কেমন আছেন বলে, সে যখন বলতে শুরু করলো তা থেকেই বুঝে যেতাম যে আগে কেমন ভাবে বলেছে কথাগুলো, এখন কেমন ভাবে কথা বলে, তার টোনের পার্থক্য, এগুলো থেকেই দ্রুত কিন্তু শনাক্ত করে নেওয়া যেত এবং আমি সেইভাবে দ্রুত সেকেন্ড প্রেসক্রিপশন করে দিতে পারতাম। এটা হসপিটাল প্র্যাকটিসে বাধ্য হয়ে অনেক সময় করতে হতো, কিন্তু আমি দেখেছি যে সেটা পরবর্তী সময়েও ঠিকই করেছি। যাই হোক, এবার আমরা নেক্সট অবজারভেশন আসছি যে কুমন্ত্রণা বা ষড়যন্ত্র বা পরচর্চা আপনি বুঝবেন কি এবার? যখন কেউ খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে কথা বলতে থাকে, তখন বুঝতে হবে যে একটা গোপন কুমন্ত্রণা, ষড়যন্ত্র বা পরচর্চায় তিনি রত আছে। সবগুলো বহু দেখা যায় কোনো মিটিং টিটিং এ বা বড় কোনো ধরুন ওই অ্যাসোসিয়েশনের কোনো নির্বাচন হচ্ছে, এরকম একটা বিষয়গুলোতে, হ্যাঁ, কে কোন পদ নেবে, কে কোন ক্ষমতায় যাবে, এইসব বিষয়গুলো যখন স্থির হতে থাকে তখন দেখা যায় যে এর মেম্বারদের মধ্যে এরকম ঘটনা দফায় দফায় ঘটছে। তা থেকে বুঝতে হবে যে তারা একটা গোপন ষড়যন্ত্র বা কুমন্ত্রণায় লিপ্ত আছেন। তখন তারা অন্যেরা যাতে শুনতে না পায় তখন গলার পিচকে একেবারে ডাউনগ্রেডে নিয়ে এসে এইসব কাজ করতে থাকে। এবার আসি নেক্সট ইয়েতে
যে দ্রুততায় কথা বলা, যেটাকে আমি স্পিড বলি। এক বিষয় থেকে অন্য বিষয়ে দ্রুত চলে যাওয়া, এটা আমরা আমাদের রেপার্টরিতে দেখবেন রয়েছে। কি রুব্রিকে আছে? লোকাসিয়াসনেস, এর অনেক সাব রুব্রিক রয়েছে। লোকাসিয়াসনেস এর সাব রুব্রিকেই এটা আছে। তো এক জায়গা থেকে শিফট ফ্রম ওয়ান আইডিয়া টু অ্যানাদার, এই। আবার আর একটা রুব্রিকও আছে, যেমন স্পিচ ওয়ান্ডারিং, স্পিচের আন্ডারে, স্পিচের আন্ডারে অনেকগুলো এরকম রুব্রিক আছে। যে লো, ধীরে ধীরে কথা বলা, তারপরে পজ দিয়ে কথা বলা, এরকম বিভিন্ন। প্র্যাটলিং, এরকম রুব্রিক গুলোও রয়েছে, স্পিচ প্র্যাটলিং। যাই হোক, এটা যদি স্বভাবগত হয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক লক্ষণ। স্বভাবগত হলে খুব গুরুত্বপূর্ণ চারিত্রিক একটা লক্ষণ। কিন্তু যদি স্বভাবগত না হয় তাহলে বুঝতে হবে যে কোনো রোগ রয়েছে। যেমন দীর্ঘ বিরতি, লং স্পজ, এটা কি? দীর্ঘ বিরতি নিয়ে কথা বলছে, এ থেকে আপনি কি বুঝবেন? যদি আপনার রোগীকে আপনি প্রশ্ন করছেন, দীর্ঘক্ষণ চুপ করে থেকে উত্তর দিচ্ছে, এরকম রোগী এই কিছুদিন আগেই পেয়েছিলাম। তো বুঝতে হবে, হয় সে খুব সাবধানী, নয় কোনো হতাশায় ডুবে আছে, নতুবা খুব লাজুক, নতুবা হালকা বুদ্ধির, নতুবা আত্মবিশ্বাসের অভাব আছে। এই ঘটনাগুলো কোনটা, সেটা তো রোগীর সঙ্গে আরো কথা বলে নিশ্চিত হতে হয়। এটা আমি আগের থেকে এটা মার্ক করে রাখছি যে সে দীর্ঘ বিরতি নিয়ে কথা বলছে, এটা একটা মার্কিং পয়েন্ট। কিন্তু কেন করছে, তার অন্তর্নিহিত আবেগটা কি, মূল ফ্যাক্টরটা কি, যত সময় না আমি সেটা ধরতে পারছি তত সময় কিন্তু এই দীর্ঘ বিরতি, স্পিচ লং গ্যাপ, এরকম যদি রুব্রিক থাকে আপনি নিতে পারেন ঠিকই, কিন্তু এর পেছনে আপনার কি আবেগটা কাজ করছে সেটা পেলে কিন্তু মেন্টাল সিমটমে খুব টোটালিটি খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে। অনর্গল কথা বলা, এমন রোগীকেও আমরা দেখছি যে খালি অনর্গল কথা বলছে। তবে এটা মনে রাখতে হবে, এটা যে রোগের কোন রোগের থেকে সে করছে কিনা। যেমন অ্যাকিউট মেনিয়াতে এরকম কিন্তু অনর্গল কথা বলে। আবার এটা কিন্তু তার স্বভাবও হতে পারে, কোন রোগীর ছোটবেলা থেকেই অনর্গল কথা বলা স্বভাব, ওইটা তার হচ্ছে বৈশিষ্ট্য, নিজস্ব ইন্ডিভিজুয়ালাইজড একটা ক্যারেক্টার। সেইটাকে আমরা কিন্তু টোটালিটিতে অবশ্যই ইনক্লুড করবো এবং গাইডিং সিম্পটম হবে। সেক্ষেত্রে আবার তার বুদ্ধিবৃত্তি এবং কথার যুক্তিবাদিতার উপর আমাদের কিন্তু ধ্যান দিতে হবে। কেননা স্কিজোফ্রেনিয়া রোগে এই যুক্তিবাদিতা কিন্তু মানুষ হারিয়ে ফেলে। সে অনর্গল কথা বলে এবং যুক্তি থাকে না কথায়, একটা বাক্যের সঙ্গে অন্য একটা বাক্যের কোনো যুক্তিপূর্ণ লিঙ্কেজও থাকে না। এই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে অনর্গল কথা বলছে আর আমি এটাকে ধরে নিলাম তা নয়, বিষয়টা কি। সবসময় হচ্ছে ট্রুথফুলনেস, সত্যের উপরে আমাকে দাঁড়াতে হবে, ট্রুথ জানতে হবে, অর্থাৎ ফ্যাক্টকে খুঁজে বার করতে হবে। বেশ,
এবার আমি আসছি আর একটা অবজারভেশন, যেমন জোরে জোরে কথা বলা অথবা বেশি জোরে হাসা বেশি সময় ধরে, এরকম আমরা লক্ষ্য করেছি। এটা থাকলে কি বুঝতে হবে, যে তার যুক্তিবাদিতার অভাব আছে, অথবা বুদ্ধি কমও হতে পারে, আবার তা নাও হতে পারে। যেমন আমরা দেখেছি আমাদের রেপার্টরিতে তো আছে লাভস ওভার সিরিয়াস ম্যাটার, সেখানে ন্যাট্রামিউরের মতন ওষুধ আছে। তার ন্যাট্রামিউর কি তার ইন্টেলেকচুয়াল দিক থেকে যদি আমরা দেখি, সে ইডিওটিক মোটেই না, এটা তার একটা স্বভাব। বা লাভস ইমমডারেটলি, এও একটা রুব্রিক আছে, সেখানেও এ ওষুধ আছে এবং অন্যান্য ওষুধ আছে। তো সেই ওষুধগুলো খুঁজলে দেখা যাবে যে সব বুদ্ধি কম, তা মোটেই না, এটা মানুষের স্বভাবও হতে পারে। আবার ইডিওটিক পেশেন্টরা, ইডিওটিক একটা রুব্রিক আছে, ইমবেসাইল একটা রোগী আছে, রুব্রিক আছে। এখানে ওই যে জোরে জোরে কথা বলা, হ্যাঁ হাসছে তো হাসছে, কাঁদছে তো কাঁদছে, তাকে ও হাসা কাঁদার কোনো মানে নেই, কারণ বুদ্ধি কম। কথার যুক্তিবাদিতা, নেক্সট অবজারভেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর দ্বারা আমরা কিন্তু বুদ্ধিবৃত্তি কেমন সেটা বোঝা যাবে। যেমন বয়স্ক মানুষ যদি বাচ্চাদের মতন কথা বলে, আচরণ করে, তবে তার এই আচরণকে আমরা কি বলি, চাইল্ডিশ ধরতে হবে। কিন্তু তার বুদ্ধি কম না, বুদ্ধি ঠিকই আছে, শার্পই, অথচ সে বাচ্চাদের মতন ব্যবহার করে, এটা হচ্ছে চাইল্ড লাইক। এই যে চাইল্ডিশ যদি হয়, যা আমরা দেখি ব্যারাইটাকার এবং কিছুটা আর্জেন্টাইন নাইট্রিকামের মধ্যেও সেটা লক্ষ্য করতে পারি। তাহলে এই ধরনের বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, যে শুধু কথা নয়, কথার যে অন্তর্নিহিত টোন, তীক্ষ্ণতা, ওঠানামা, যুক্তিবাদিতা, পজ, স্বাভাবিকত্ব সুরে যা হলো, তার যে প্রকৃতিগত অবস্থা কি, সেই পর্যবেক্ষণ থেকে কিন্তু আমরা সহজভাবেই তার আবেগ বা চিন্তাধারাকে সঠিকভাবে শনাক্ত করতে পারবো, এবং ওইগুলোকেই আমরা টোটালিতে কাজে লাগাবো। অনেক ওষুধ আসে, যেমন ল্যাকিসিস, এই যে দ্রুততার সঙ্গে কথা বলে, এইসব বিষয়গুলো আমরা খেয়াল করেছি। অন্যকে অবজ্ঞা করে, নিজেকে সুপিরিয়র ভাবে, এবং সুপিরিয়রিটির জন্যই অনেক সময় সে ডাক্তারের সঙ্গেও কিন্তু মিসবিহেভ করে ফেলতে পারে, বাজে টোন ইউজ করতে পারে, এবং সেটা থেকে কিন্তু আমরা সহজেই তার মেন্টালিটিকে ধরতে পারি। এই যে বিষয়গুলো। আবার দেখুন একটা সাইকোটিক পেশেন্ট, যেমন ধরুন আপনি তার সঙ্গে কথা বলছেন এবং আপনি তার সত্যকে উদ্ঘাটন করতে যাচ্ছেন, দেখা
দেখা যাবে সে তা হাইড করতে চেষ্টা করবে, এবং যখনই সত্যের কাছে সত্য কোনো জিনিসের ঘা দিয়েছেন আপনি, অমনি তার কিন্তু গলার টোনের চেঞ্জ হয়ে যাবে এবং সে থেমে যাবে। এই যে থেমে যাওয়া, এটা থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন সে নতুন কোনো থট প্রসেসের নতুন অ্যাঙ্গেলে নতুন প্ল্যান মাফিক আপনাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে। এই যে থেমে যাওয়া, এবং এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ নিউ প্ল্যানিং, সে প্ল্যান বিতে চলে যেতে চাইছে। তো যখনই এটা করতে চাইছে আপনি কিন্তু বুঝতে পারবেন যে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, আসল সত্যটাকে সে গোপন করতে চাইছে। তো এই জায়গায় খুব সতর্ক হওয়া যাবে এবং আপনি সন্তর্পণে প্রশ্ন করবেন এবং আপনি বুঝতে পারবেন সে মিসগাইড করছে। অতএব রোগীকে সহজ পদ্ধতিতে সোজা জায়গায় আনতে গেলে আপনাকে ট্যাক্ট, কৌশল অবলম্বন করতেই হবে, তা না হলে সার্থক হোমিওপ্যাথিক ডাক্তার অন্তত হওয়া যাবে না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। তো আজকে আমি এইটুকু বলেই বক্তব্যটাকে শেষ করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের একটি সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। আমরা আলোচনার পরবর্তী স্তরে চলে যাব। বিভিন্ন প্রশ্ন নেব যারা আজকে এই আলোচনা শুনলেন। তার আগে আজকের ক্লাস সম্পর্কে একটু ডেকে নিই ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার। আজকের ক্লাস বিষয়ে সংক্ষিপ্ত কিছু বলুন। আর ধন্যবাদ তন্ময়। আর আজকে আলোচক নীলকান্ত তো সবসময় তো ভীষণ বিশ্লেষণ তো ভীষণ ভাবেই করে, কাজেই এটা ভালোই হয়। কিন্তু বিষয় হচ্ছে যে আমার মনে হয় এটা একটু হাই র্যাঙ্কের হয়ে যাচ্ছে। এখানে এই প্ল্যাটফর্মে যারা থাকে সকলের জন্যে আর কি আর একটু সহজ করে বললে তাদের পক্ষে সুবিধা হয়, তো আমাদের অসুবিধা হয় না। যেরকম ও যে কথাগুলো বলছে ওর সাথে সাথে একটা মেডিসিন রিলেটেড বা একটা মায়াজমেটিক রিলেটেড, তার মধ্যে মনে হলো যে এইগুলো আর একটু উদাহরণ সহযোগে সমৃদ্ধ করতে পারলে সকলের পক্ষে এটা সহজবোধ্য হতো। একটা ওই যেরকম টেনে টেনে বলছে, যেমন থেমে থেমে বলছে, একটা প্ল্যান বিতে চলে যাচ্ছে, এটা একটা যেমন নীলকান্ত শেষের দিকটা এগুলো বলেছে, কিন্তু প্রথম থেকে এইভাবেই যদি হতো তাহলে আর একটু ভালো হতো। এইটুকুই আমার বলার, যেটুকু শুনেছি তার উপরেতে। অনেকগুলো তো পর্ব হচ্ছে, অনেক বেশি বিশ্লেষণও হচ্ছে বিষয়গুলো। হয়তো নীলকান্ত সেইটা ভাষা প্রয়োগ করে, কারণ ওর একটা শিল্পী সত্তা আছে এবং খুব ভালো পর্যবেক্ষণ ক্ষমতাও আছে। হয়তো আপনারা অনেকেই সেই পর্যবেক্ষণগুলো নিজেদের অজান্তেই করেন, কিন্তু নীলকান্ত যেরকম ভাবে মানে স্পিচটা দেয় সেই রকম ভাবে আমরা সবাই দিতে পারি না, এটা আমাদের খামতি। নীলকান্তকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব মনোজ্ঞ আলোচনা হচ্ছে, চলুক এটাই। সবাই ভালো থাকবে। নীলকান্তকে ধন্যবাদ, তন্ময়কে এবং যারা আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আজকের আলোচনা বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন প্লিজ। আচ্ছা, প্রথমে মুস্তাফা আহমেদ লস্কর, আপনি প্রশ্নটা রাখুন। হ্যাঁ, আমার প্রশ্ন নয় স্যার, আমার এটুকু বলা যে আলোচনা, আমরা আসলে নবীন শিক্ষার্থী, তো আলোচনার সাথে সাথে মাঝে মধ্যে একটুখানি ওই মেডিসিন নিয়ে কথা হলে, কোনো মেডিসিনের রুব্রিকের মেডিসিনগুলো এলে আমাদের সুবিধে হয়। এইটুকুই, আপনারা যদি পারেন তাহলে, না পারলেও আমরা শুনতে থাকবো আপনাদের। স্যার এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, কিছু কিছু বলেছি, যেরকম রেপার্টরি থেকে বললাম না, অল্প অল্প বলেছি, কিন্তু ভাস ডিটেল বলতে গেলে সময় তো পাওয়া যায় না আর কি।
সেই সব বিষয়ে মিলে আমি অল্প অল্প উদাহরণ দিয়ে গেছি। উদাহরণ একেবারে দিইনি তা না, যেমন ধরুন লোকাসিয়াস ওইসব পজ দিয়ে কথা বলে, এইগুলো উদাহরণ দিয়েছি। হাসছে মডারেটলি, এইসবে বলেছি। উদাহরণ কিছু দিয়েছি আর কি। এবার সব উদাহরণ দিতে গেলে তো সময় পাওয়া মুশকিল হবে, বলতে সময় বেশি লাগবে। একটা সময় জাস্ট লাগুক, একটা সময় লাগুক, নীলকান্ত জাস্ট সময় একটা লাগুক। বোঝার জন্য আমি কিছু কিছু বলেছি আর কি, এই এই সব মুস্তাফা বলিনি এটা আহমেদ ঠিক। যেটা, হ্যাঁ এটা ঠিক আর আছে, একটু ডিটেল পরবর্তী আলোচনায় যদি আপনারা সেই রকম পছন্দ করেন অবশ্যই দেয়া হবে। আচ্ছা, পার্থপ্রদীপ স্যার, আপনি যেটা বলছেন একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই, ওই নীলকান্ত সেটা তো এগ্রি করলোই, ওই মুস্তাফা আহমেদ সম্ভবত, তা নতুন শিক্ষার্থী তো, নীলকান্ত হ্যাঁ উদাহরণ আমি কিছু কিছু শেষের দিয়েছে। দিকে সেটা শুরু করেছিলাম, তারপরে দেখলাম যে টাইম কম হবে, টাইম আর নেই। হ্যাঁ, সে কারণের জন্য তা আর হোক, এগোলাম না। না না নীলকান্ত, এটা যেটা সহজ কথা বলার আর হচ্ছে। কি, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো দিলে আর একটু বোধগম্য হয় সকলের জন্য, বা বিশেষ করে যারা হ্যাঁ নতুন আর সেটা কি সেটা তাদের ঠিক। জন্য। হ্যাঁ তাহলে হ্যাঁ, এই আমাকে জন্য আর কি আরো কথা। ভাস করে বলতে হবে আর কি, হ্যাঁ মেটিরিয়া হ্যাঁ, হোক মেডিকার হোক। বিভিন্ন উদাহরণ গুলোকে টেনে টেনে আর কি আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই, না হলে মাথার উপর দিয়ে চলে যাবে, সবাই ঠিকভাবে নিতে পারবে না, সেই জন্য আরো বোধগম্য হয় ওটা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সময় নিয়ে আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই, হুম, আপনি আরো সময় নিতে পারেন। ঠিক আছে, পরবর্তী আলোচনায় আমি সেটা আনার চেষ্টা করছি। ধন্যবাদ। হ্যান্ড রাইজ করেছেন ডক্টর কল্যাণ ঘটক, আপনার প্রশ্নটা রাখুন। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার নীলকান্ত স্যার, আপনি খুব সুন্দরই আপনার বলেছেন। এবং স্যার, আমার প্রশ্নটা হলো যে এই যে আপনি ভয়েসের ব্যাপারগুলো বললেন বা বাচনভঙ্গির কথাগুলো বললেন, হুম মায়াজমেটিক ব্যাপার দিয়ে এর কি করে বিশ্লেষণ করা যাবে, মানে ডিফারেন্সিয়েশন কি করে করা যাবে, যে হুম এই 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 ব্যাপারটা। অবশ্যই। শোনেন, যে কোনো সিমটমের পেছনেই তো মায়াজমের যে প্রকাশ থাকবে, এটা তো আমরা সবাই জানি। মায়াজম ছাড়া সিমটমের প্রোডাকশন কি করে হবে? মায়াজম ভাইটাল ফোর্সের সঙ্গে একটা বন্ডেজ তৈরি করে, এবং সেই বন্ডেজ এর ফলেই নানান রকমের যে যৌগিক মায়াজম, মিশ্র মায়াজমের উৎপত্তি, এবং তাদের থেকে যে সিমটমস গুলো আমরা পাচ্ছি, সেটাই তো আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন আমি ওই যে উদাহরণ হিসেবে বললাম যে একটা রোগীকে আপনি প্রশ্ন করছেন, প্রশ্ন করতে করতে দেখা গেল হঠাৎ থেমে গেল, তার উত্তর দিতে দিতে হঠাৎ থেমে গেল। তখনই আপনাকে সাসপেক্ট করতে হবে যে কেন সে থেমে গেল। সে প্ল্যান বিতে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ আপনি এমন প্রশ্ন করেছেন যে, যেমন ধরুন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আমি এরকম একটা পেশেন্টকে প্রশ্ন করছি যে সে আই কন্ট্যাক্ট করছে না, অন্যদিকে তাকিয়ে কথা বলছে। আমি বুঝলাম যে তার এটা কোনো একটা জায়গায় লাইফের কিছু একটা দুর্ঘটনা আছে, একটা গিল্টি ফিলিংস আছে। তো আমি সেই জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করলাম বিভিন্নভাবে, কিছুতেই মুখ খুলছে না, কিছুটা এগিয়ে আবার থেমে যাচ্ছে। তখন বুঝতে পারছি সে এই যে কিছুটা এগিয়ে আবার থেমে যাচ্ছে, সে প্ল্যান বিতে চলে যাচ্ছে, অর্থাৎ সে এটাকে হাইড করার চেষ্টা করছে। তারপরে তাকে বোঝালাম যে দেখুন, হোমিওপ্যাথি হচ্ছে এরকম একটা জিনিস, যে জিনিস আপনার মনের মধ্যে যদি খুব একটা অন্তর্দ্বন্দ্ব থাকে, খারাপ কিছু থাকে, তাহলে সেইটাই আপনার শরীরের উপর প্রভাব ফেলবে, এবং আপনার রোগ সেটাকে রোগ বলেই বিবেচিত হবে, এবং শরীরের উপর বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে নিয়ে বসে থাকবে, সারানো সম্ভব হবে না। যতই আমি সঠিক ওষুধ দিই, আর বেঠিক ওষুধ পড়লে তো কথাই নেই, আরো জটিল হয়ে যায়। বোঝালাম, বুঝলো। আপনি যদি সঠিক উত্তর না দেন বা সঠিক আপনার মনের কথাগুলো খুলে না বলেন, এভাবে বোঝানো হল আপনি ঠিক কথা বলেন, যে আপনার লাইফে
কি এমন দুর্ঘটনা রয়েছে? এভাবে সরাসরি তো বলা যায় না। তার পরিবারে তার বাপ মা কে আছে, তাদের সাথে রিলেশন কেমন আছে। যখনই তাকে জিজ্ঞাসা করেছি যে তোর ওয়াইফের সঙ্গে রিলেশন, তখনই সে চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে একভাবে, এবং কথা বন্ধ করে দিয়েছে। দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট। আমি সেটা থেকেই বুঝে গেলাম যে ওই ওয়াইফ সংক্রান্ত ব্যাপারেই ওর গোলমালটা। তো এই যে বোঝার বিষয়টা, যখনই একটা মানুষ কথা থামিয়ে হঠাৎ অন্যদিকে তার দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, বা সে কিভাবে সেটাকে নিচ্ছে, প্রশ্ন করলেই হলো না, তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে সেটাকে একবারে তুখোর অবজারভেশনে রাখা, তাকে আই কন্ট্যাক্টে রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটাই কি, যে এই যে একটা দুর্বলতা, একটা হাইডিং টেন্ডেন্সি, এটাই হচ্ছে সাইকোটিক বৈশিষ্ট্য। এটাই একটা সাইকোটিক বৈশিষ্ট্য, যে সে হাইড করে যাচ্ছে। যদি শরিক হতো তাহলে সে অকপটে নিজের বিষয়গুলোকে স্বীকার করত, কিন্তু তা নয়, সে এটাকে তীব্রভাবে হাইড করে যাচ্ছে। তো এভাবে আমরা প্রতিটি সিমটমকে যদি অ্যানালিসিস করতে থাকি, তাহলে এর পেছনে আমরা মায়াজুমকে ধরতে পারব। এবং সে বলছে যে আমি একটা গ্রামের মোড়ল, আমি যা সিদ্ধান্ত নিই তার উপরে কেউ কোনো কথা বলে না, অথচ আমার বাড়িতেই এরকম। অর্থাৎ তার স্ত্রী ভ্রষ্টাচারী। তো সে সেটাকে মেনে নিতে পারছে না। এবং আমি যা সিদ্ধান্ত নিই গ্রামের লোকেরা মেনে নেয়, আর আমার স্ত্রী মেনে নিচ্ছে না। অর্থাৎ সে একটা ফিক্সড আইডিয়ার মানুষ, এবং ইগোটিকও বটে। তো এই সমস্ত সিমটম, এগুলো থেকে ধরুন আমরা ওষুধ সিলেকশন করলাম, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বাড়িতে এই ধরনের বিষয়গুলো যদি থাকে, এটা তো অবস্টাকল টু কিওর, এটাও মনে রাখতে হবে। এবার এই অবস্টাকল টু কিওরকে ঠিক করতে গেলে, কেন ওর স্ত্রী ভ্রষ্টাচারী, এর কি কি ফল্ট আছে, আর স্ত্রীর কি কি বিষয় আছে, এবার স্ত্রীকেও চিকিৎসায় নিয়ে আসতে হবে। এই ঘটনাগুলো যদি না পারি আমরা ঘটাতে, তাহলে কিন্তু বাড়িতে আর শান্তি ফিরবে না। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, এবার তো এক্সাম্পল অনেক হতে পারে, তো দরকার নেই আশা করছি। ডক্টর ঘটক, আর ইউ স্যাটিসফাইড? না স্যার, একদম একদম, এর থেকে ভালো করে স্যার আমার একটা কথা, এই ধরনের কেসগুলোতে সিফিলিটিক পেশেন্ট আর টিউবারকুলার পেশেন্টের তাদের আইটে কন্ট্যাক্ট, তাদের কথাবার্তার ধরন বা তাদের ভয়েসের এইগুলো কিরকম ধরনের হতে পারে স্যার? আমরা মোটামুটি দেখুন, সোরা সাইকোটিক বুঝলাম। হ্যাঁ দেখুন, সিফিলিটিক পেশেন্ট যদি হয়, হ্যাঁ, এমন একটা পেশেন্ট আমি পেয়েছিলাম, যে পেশেন্ট প্রথম থেকে শেষ অবধি আই কন্ট্যাক্টই করলো না। কথাটা বুঝলেন? আই কন্ট্যাক্টই করলো না প্রথম থেকে শেষ অবধি। সুতরাং আমি খুব চিন্তা করলাম যে প্রথম থেকে শেষ অবধি এই পেশেন্টটা আই কন্ট্যাক্ট করলো না, হোয়াট ইজ দি ফ্যাক্ট। তারপরে যখন আমি দেখলাম যে গিল্ট কোথায়, দেয়ার ইজ সাম গিল্ট। কি গিল্ট, সেটা খুঁজে বের করার চেষ্টা করলাম। তখন দেখলাম যে তার জীবনের ছোটবেলা থেকে যে যেই ঘটনাগুলো ঘটেছে, সে অসম্ভব কর্মপটু, কিন্তু সে কিছুতেই স্যাটিসফাইড হতে পারে না। সে অনেক সম্মান চায়, সম্মান প্রতিপত্তি চায়, সেই জন্য সে প্রচন্ড কাজ করে, কিন্তু সে কিছুতেই স্যাটিসফাইড হতে পারে না। এবার সে একটা ছিল স্টুডেন্ট, এবং বিটেক পড়ছিল, সেই সময় হোস্টেলে থেকে পড়াশোনা করছিল। তো তার গার্লফ্রেন্ডও একটা ছিল, কিন্তু গার্লফ্রেন্ড অন্যের সঙ্গে সে কথা বলতে দেবে।
ক্লাসে অন্যদের সঙ্গে কথা বলতে দেবে না। এবার এটা কি হয় নাকি? একটা ক্লাসে থাকলে অন্য স্টুডেন্টদের সঙ্গে কথা না বলে পারা যায়? তা কথা বলেছে, ব্যাস সেদিন থেকেই তার সঙ্গে সম্পর্ক কাট। তারপর থেকে তার পড়াশুনো ভালো না, মন মরা, পরীক্ষায় ভালো রেজাল্ট হলো না, সেটা নিয়ে প্রচন্ড মন মরা। এও সে আত্মহত্যার কথা বলছে। কিভাবে আত্মহত্যা করা যায় বসে বসে খালি সেটাই ভাবছে। তার যে পার্টনার একই জায়গায় আছে, সেই দশা দেখে সে বিমর্ষ হয়ে পড়েছে। ওই বন্ধুটার সঙ্গেও সে বেশি কথা বলতো না, খুব চুপ মেরে থাকা রোগী সে, মানে ক্লোজড মাউথ রোগী। ওই অল্প দুই একটা কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ হু এইসব বলে। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে এখন আত্মহত্যার কথা ভাবছে, এগুলো কিভাবে বোঝা গেল? ওই বন্ধুটা আমার পেশেন্ট ছিল, এ তো পরে এসেছে। ওই তার বন্ধুটা যে পার্টনার, সে অনেক আগে থেকেই আমার পেশেন্ট ছিল, তো সে নিয়ে এসেছিল ওকে। তো ও যখন ওই বিমর্ষ হয়ে বসে থাকে, তখন একদিন দেখেছে যে অনেক রাতে ও ডায়েরি লেখে। তো ও ঠিক করেছে ডায়েরিতে কি লেখে দেখা যাক তো। এইভাবে বিমর্ষ হয়ে বসে থাকে। তখন দেখি জীবনে সে অনেক বড় হতে চেয়েছিল, ছোট থেকে ধাক্কা খেয়েছে অনেক। বাপ মা যদি স্কুলে ভালো রেজাল্ট না করতো, মা তাকে মারধর দিত। সেই সব ঘটনা, দুঃখ, যন্ত্রণা ওর মধ্যে চাপা আছে, কিন্তু কোনোদিন কাউকে খুলে বলেনি। এমনকি ছোটবেলাতেও ও আত্মহত্যার কথা, সেই জন্য মা মারলে, বাবা কিছু বললে ও আত্মহত্যার কথা চিন্তা করত। এমনকি একটা ঘটনা লিখেছে যে একবার স্কুলে সেকেন্ড হয়েছিল, সেই জন্য মা একটা চট দিয়েছিল। সেই যন্ত্রণায় এমন ভাবে তার মধ্যে বসে গেছিল যে ওই ছোট বয়সেই ও ঘরের মধ্যে যে দরজা দিয়ে কিভাবে একটা দড়ি নিয়ে কিভাবে ওই ফ্যানের সঙ্গে ঝোলা যায় সেই প্ল্যান আঁটছিল। কিন্তু ওর মা দরজা বন্ধ দেখে সন্দেহ করেছিল যে কি হলো, ছেলেকে তো তখন মেরেছিলাম, এ ঘরের ভেতরের থেকে দরজা বন্ধ করলো, ব্যাপার কি? তা ফুটো দিয়ে দেখেছে যে দড়ি নিয়ে ফ্যানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মেঝে। ছোট মানুষ তো কিভাবে উঠবে এটা বুঝতে পারছেন, পাখার নাগাল পাওয়াটা মুশকিল। তারপর সেই দরজা ভেঙে সেই ছেলেকে উদ্ধার করে। এই সব বিভিন্ন ঘটনা লেখা আছে ডায়েরিতে, ছোটবেলা থেকে সব। তা সেইটা জেদ টেনে বলছে এখনো আমার সেই দশা কাটেনি। একটা গার্লফ্রেন্ড, সে কথা শুনে না, মর্টিফিকেশন, ইন্ডিগনেশন একেবারে প্রবল। এবার সে আত্মহত্যার কথা ভাবছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, যবে থেকে সে আত্মহত্যার দিন স্থির করে ফেলেছে, তারপর থেকে সে বেশ খুশ মেজাজে আছে। হুম, আত্মহত্যার দিন স্থির করার পর থেকে সে খুশ মেজাজে আছে, তার ভাবমূর্তির পরিবর্তন হয়েছে। তো সে এখন দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা খেয়ে বেড়াচ্ছে, সব সিঙ্গারা হাবি জাবি, ফুলুরি কচুরি যা পাচ্ছে, যেখানে চাউ পরোটা মোগরা এইসব মোগলাই যা যা পাচ্ছে সব রুচিকর খাবার খেয়ে নিচ্ছে। কারণ ও জানে আগে খেয়ে দিয়ে ভালো করে তৃপ্তি করে নিয়ে বেশ মরা যাবে, আর এইসব ঝামেলার মধ্যে থাকার দরকার নেই। আর পৃথিবীটা খুব নোংরা জায়গা, এই নোংরা জায়গায় আর থাকার দরকার নেই, এরকম একটা মানসিকতা। একবারে চলে গেলে ভালো হবে। স্থির করেছে যে ছাদে উঠবে, গভীর রাতে উঠে ছাদের উপর থেকে ঝাঁপ দেবে নিচে, এরকম একটা ব্যাপার। তো সেগুলো ডায়েরিতে লিখে রেখেছে। তো সেই ডায়েরি পড়ার পরে ওই ছেলেটা খুব মানে বিমর্ষ, মানে ভয় পেয়ে গেছে যে এ কি রে, এ তো ডেঞ্জারাস ছেলে।
তা বলে কয়ে টয়ে তারপরে আমার কাছে ওই ডায়েরির বৃত্তান্ত বলেছে, তারপর বলে টোরে আমাকে আমার কাছে নিয়ে এস। তা আমি অরামমেট 50 দিয়েছিলাম, অরামমেট 50 দিয়েছে, এবং তার ওই আত্মহত্যার পরিকল্পনা সে বাতিল করে। খুব ওই যেদিন 10-12 দিন স্থির করেছিল যে 12 দিন পরে মরবে, তার আগেই তার মেন্টাল বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। এমনকি গার্লফ্রেন্ডের সঙ্গেও যোগাযোগ করে এবং ভুল হয়েছে বলে নিজের কথা স্বীকার করে, এবং গার্লফ্রেন্ডের সঙ্গে আবার সখ্যতা তৈরি করে, এবং আবার সে ভালো জীবনে, যুক্তিবাদী জীবনে ফেরত চলে আসে, এবং আজও সে ভালোই আছে। এখন সে এখানে নেই, এখন সে ইউএসএ তে আছে। ওই বিটেক করছিল কারিগরি ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে ইউএসএ তে গেছে, সেখানে এস্টাবলিশড হয়ে আছে। তো এই যে ঘটনাটা কি বুঝলেন, সিফিলিটিক মায়াজম কি তীব্রভাবেই না আছে। স্যার একটা প্রশ্ন এসে গেল মনে। হুম স্যার এই যে আপনি 50M দিলেন, হুম এই 50Mটা যদি মানে অ্যাগ্রাভেশন করতো, তাহলে তো পেশেন্টটা আরো তাড়াতাড়ি সুইসাইড করে ফেলতে না, পারতো। অ্যাগ্রাভেশন করবে না সেটাই তো আমাদের জানা। সেটাই হলো ব্যাপার। এই যে কি বেসিসে এই যে এটা 50M কারণটা দিলেন হচ্ছে স্যার, তার এমনি 10M কোনো, বা CM দিলেন না। হ্যাঁ, না, সিএমটাকে হাতে রাখলাম। সিএমটা একটু সেন্সিটিভ টাইপের পেশেন্ট, এবার হাইপার সেন্সিটিভ পেশেন্টদের বেশি সিএম পোটেন্সিটা হুট করে না দেওয়াই ভালো। তো ওটা হাতে রেখে দিলাম, পরবর্তীতে যদি লাগে তাহলে দেবো আর কি, এই জন্য। আর 50M দিলাম যেহেতু তার সে ডাইনামিক প্লেনে আছে, তার এমনি কোনো মেজর ইন্টারনাল যন্ত্রগুলো অ্যাফেক্টেড নয়, খালি মেন্টাল সাইডে সে এইরকম। এরকম ক্ষেত্রে হাই পোটেন্সি ভালো কাজ করে দেখা গেছে। যদি এর সঙ্গে অর্গানিক ডিসঅর্ডার গুলো থাকতো তাহলে আমি নিচে নেমে আসতাম, হয়তো 200 দিতাম। এই ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। আমরা আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, আমরা একবার ডেকে নেব ডক্টর সুশীল ঘোষ স্যার। তাকে আমার প্রণাম জানাই। স্যার তো খুব সুন্দর গুছিয়েই বলেন, এটা আমরা জানি। মানে আজকে একটা অপূর্ব অনবদ্য ক্লাস হলো, মানে সবটাই মেন্টাল প্লেনের ওপর। তা পার্থপ্রদীপ দা যেটা প্রশ্নটা রাখলেন, যে স্যার যেমন বলছিলেন, আমারও সেই একই মত, যে একটু একটু উদাহরণ দিয়ে দিলে আমাদের পক্ষে খুবই সুবিধা হয়। যেমন লাফিং সিরিয়াস ম্যাটার বললেন, তেমনি প্রতিটার ক্ষেত্রে যদি ছোট্ট করে একটু এক্সাম্পল আমরা পাই, তাহলে আমাদের পক্ষে ওইটা আরো মাথার মধ্যে গেঁথে যায়। এটাই আমার মত। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা ক্লাস উপহার পেলাম আমরা। স্যার আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি। ধন্যবাদ স্যার। এই যে যেটা আলোচনা এই সুশীল যেটা বললো, হুম একমত রেখেই, এতে কি হয়, একসঙ্গে ওই মায়াজমটাকেও চেনা যায়, হুম আবার ওষুধটাকেও চেনা যায়। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ওকে। সকলকে হোমিও উদ্দীপনার পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাই, এবং আজকের আলোচনা আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। হোমিও উদ্দীপনার সঙ্গে জুড়ে থাকুন।